আচ্ছা, দেখেন, এখানে আমাদের একটা সিগন্যাল দেওয়া আছে, এই যে এটা হচ্ছে মেসেজ সিগন্যাল, আর ক্যারিয়ার একটা সিগন্যাল দেওয়া আছে। তো আমাদের বলতেছে যে ডিএসপি ড্র করতে হবে, ওইখানে আমাদের হচ্ছে আপার আর লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখাতে হবে। ওকে, তাহলে এইখানে দেখেন একটা আমি যখন ক্লাস করাইছিলাম থিওরি ক্লাস, ওইখানে ফুরিয়ার ট্রান্সফর্মের কিছু প্রপার্টি শিখাইছিলাম। যেমন হচ্ছে আপনার টাইম স্কেলিং প্রপার্টি, ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি, এগুলো আমি বলছিলাম যে একটু মানে বেশি কাজে লাগবে, বিশেষ করে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিটা সব থেকে বেশি কাজে লাগে। তো এইটা হচ্ছে ওই রকমই প্রপার্টি, বাট এখানে একটু পার্থক্য হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং এর পাশাপাশি এখানে আমাদের একটা এই ফেজ শিফটিং এর একটা বিষয় থাকবে। যেহেতু দেখেন যে আমাদের একটা ডেল্টা টাইপ কিছু যোগ হয়ে আছে, এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলের সাথে আবার একটা ডেল্টা জিনিস যোগ হয়ে আছে। তো এইটা হচ্ছে আমাদের একটা ইফেক্ট এখানে আসবে। তবে সমস্যা নাই, ফাইনাল যে ড্রয়িং সেটা নর্মালি আমরা যেরকম শিখি সেরকম। আমি শুরুতে একটু ভেঙে ভেঙে দেখানোর ট্রাই করতেছি, দেন আমি হচ্ছে পরীক্ষার হলে কিভাবে সহজে ড্র করবেন সেটা বলে দিচ্ছি। But আপাতত আমি একটু ভেঙে দেখাচ্ছি যে কিভাবে লেখা যেতে পারে। যেমন দেখেন, আমি যদি এম অফ টিটা আগে লিখে নিই, এম অফ টিটা কত, এই যে এটা। এখানে যে এফ এমটা দেওয়া, এটা অ্যাকচুয়ালি নর্মাল অবস্থার এফএম না। কেন? তার কারণ হচ্ছে সাইনের ভেতরে আমাদের ওমেগা টি থাকে। তাহলে আমি যদি ওমেগাকে কল্পনা করি, ওমেগা বলতে এই জিনিসটুকু বুঝতেছি, ফলে এইটা যদি ওমেগা হয়, তাহলে আমরা এফ যেইটাকে চিনবো সেটা আসলে এই এফএমটা না। কারণ এখানে দেখেন একটা 2 পাই মিসিং। তার মানে আমরা এইটার ফ্রিকোয়েন্সিকে যদি বলি যে এইটার ফ্রিকোয়েন্সি কত, তাহলে সেটা কিন্তু এফএম হবে না, বরং এফএম পাই/2 পাই হবে। তার মানে এক কথায় মেসেজের যেই ফ্রিকোয়েন্সি সেটা হবে হচ্ছে FM/2। তারপরে এটাকে আমরা একটু সুন্দর করে লিখি যাতে আমাদের জন্য সুবিধাজনক হয়। বিষয়টা দাঁড়াবে এই রকম: FM sin 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি ইন্টু টি। দেখেন, মেসেজের ফ্রিকোয়েন্সি যদি এখন প্রশ্ন করে আমাকে, তাহলে সেটা হবে কিন্তু FM/2। এটা আমরা আপাতত দেখে রাখলে চলতেছে। আর যদি ওমেগার কথা বলি, ওমেগার ভ্যালু হবে হচ্ছে FM/পাই। এখানে যেহেতু আমাদের কোনো ভ্যালু দেওয়া নাই, এই কারণে কিন্তু আমাদের এরকম ভ্যারিয়েবল আকারেই দেখাতে হবে। যদি ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমরা ইজিলি 2 পাই ভাগ টাগ করে কিছু একটা বের করে দেখাই দিতাম। যেহেতু ভ্যালু নাই, যেরকম আছে এরকম ভাবেই দেখাতে হবে। এবার আসি ক্যারিয়ার জিনিসটাকে আমরা কিভাবে দেখাবো। এখন ঝামেলা হচ্ছে, এটা দেখেন সাইন আছে, এটাও সাইন আকারে আছে, বাট আমাদের যেই শিফটিং প্রপার্টিটা আছে ওইটা মূলত কজ দিয়েই মূলটা আসে, পরবর্তীতে সাইনকে কজ আকারে কনভার্ট করে ফেলে। আমি সেই প্রপার্টিটা আগে দেখাচ্ছি, দেন আমরা পরবর্তী সলভে যাই। প্রপার্টিটা বলতেছে যদি আমাদের এম অফ টি একটা সিগন্যাল হয় যাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এম অফ ওমেগা পাওয়া যায়। তার মানে এম অফ টি একটা নর্মাল সিগন্যাল, এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করে এম অফ ওমেগা পাওয়া যায়, এমতো অবস্থায় এম অফ টি কে যদি আমরা কজ ওমেগা নট টি প্লাস ফাই দ্বারা গুণ করি অ্যান্ড ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তার মানে নর্মালটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যদি এম অফ ওমেগা পাওয়া যায়, সেই নর্মালটাকে যদি কজ দিয়ে গুণ করি, যেই কজের আবার কি আছে, ফাই আছে। যদি ফাই না থাকতো তাহলে কিন্তু কি হয় আমরা সবাই জানি, কি হতো, এই এই স্পেকট্রাম যেটা পেতাম সেটা ওমেগা নট পরিমাণ একবার রাইট শিফট হতো, ওমেগা নট পরিমাণ একবার লেফট শিফট হতো, যেটা অলরেডি আমরা ক্লাসে করে আসছে। এখানে ওইটার পাশাপাশি আবার একটা ফাই যোগ আকারে আছে। যদি এটা করি তাহলে আসে হচ্ছে এরকম হাফ। এই হাফের কনসেপ্টটা আমরা কিন্তু অলরেডি শিখে আসছে। এম অফ ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস এম অফ ওমেগা প্লাস ওমেগা নট। দেখেন, এই ফাই যখন ছিল না তখন কিন্তু এম অফ টি কজ ওমেগা নট টি, এটা যখন করতাম তখন কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা হতো। এটার মানেই হচ্ছে অরিজিনালটা
ওমেগা নট পরিমাণ রাইট শিফট হবে অ্যান্ড লেফট শিফট হবে, আর অ্যামপ্লিচিউড অর্ধেক হয়ে যাবে যদি ফাই না থাকতো। যেহেতু ফাই আসছে, এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটার সাথে আমাদের একটা এক্সপোনেনশিয়াল গুণ হবে, সেটা হচ্ছে e⁻j⁵, এর সাথে একটা এক্সপোনেনশিয়াল হবে, সেটা হচ্ছে e⁻−j⁵। এইটাই হচ্ছে মেইনলি আমাদের ফাই যদি অ্যাড করি তাহলে কি পার্থক্য হবে সেটা। এক মিনিট। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন, তো এটা হচ্ছে আমাদের ফেজ শিফটিং প্রপার্টি, অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সি ফেজ দুইটাই আমাদের শিফট হচ্ছে, কজ গুণ করছি প্লাস এখানে কিন্তু কজের সাথে একটা ফেজ আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমরা এটার সাথে মিলাই, যেহেতু আমরা এম অফ টি এর কথা বলতেছি, এই সূত্রটার মানে হচ্ছে এম অফ ওমেগার যে স্পেকট্রামটা আমরা পাবো সেটার অ্যামপ্লিচিউড অর্ধেক হয়ে যাবে, অ্যান্ড ওমেগা নট রাইট অ্যান্ড লেফটে শিফট হবে, যার সাথে আমাদের অ্যামপ্লিচিউড আবার কি e⁻j⁵ এই টার্মটা থাকবে। এন্ড ফাই তো এটা আমি বোঝার জন্য দিচ্ছি, এই প্রশ্নে তো আমাদের ফাই না, এই প্রশ্নে কি আছে সেটা দেখতে হবে। তাহলে এবার আমরা গুণ করবো, যে এম অফ টি কে গুণ করতেছি কিন্তু কজ সামথিং এর সাথে, বাট আমরা তো এম অফ টি কে কজ সামথিং এর সাথে গুণ করব না। যেহেতু ডিএসবি করতেছি, করতেছি কার সাথে? এই যে এইটার সাথে, এটা কিন্তু সাইন আকারে আছে, বাট আমরা তো চাচ্ছি সেটাকে কজ বানাই ফেলতে। পরে আমাদের ওইটার সাথে যদি আমরা মিলাতে চাই, সেটা হয় কত, এম অফ টি সাইন 2π f/c/t প্লাস ডেল্টা। বাট আজ কজেরটা আমাদের জন্য ইজি, এই জন্য আমরা সাইনকে কজ বানাই ফেলবো। সাইনকে যদি কজ বানাই কত আসে দেখেন, এই যে কস থেকে 90 ডিগ্রি যদি বিয়োগ করি সেটা আসলে সাইন পাওয়া যায়, এখান থেকেও বের করা যায় জিনিসটা, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস। তাহলে কস থেকে যদি 90 বিয়োগ করি তাহলে পাওয়া যায় সাইন। ফলে আমরা এই সাইনকে কজ আকারে এইভাবে লিখে ফেলতে পারি। এবার খেয়াল করে দেখেন, যেটা আমাদের ফাই সেটা অ্যাকচুয়ালি ডেল্টা-π/2। তাহলে আমাদের এই যে এই জিনিসটা এখন লেখা যায় কিভাবে, জায়গা রাখতে হবে এখানে আবার। তাহলে এই জিনিসটা আমাদের এইভাবে লেখা যায়, যে এইটাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে হয় হচ্ছে হাফ m of ω - ω0 e⁻j⁵ প্লাস m of ω+ω0 e⁻j del-π/2। তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলাটা আসতেছে। এখন এই যে ই টু দি পাওয়ার সামথিং, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল একটা টার্ম, এটা অ্যাকচুয়ালি ফেজের উপরে ইফেক্ট পড়ে, অ্যামপ্লিটিউডের উপর এটা ইফেক্ট পড়ে না। ফলে আমরা যদি ফেজের স্পেকট্রাম ড্র, মানে এক কথায় অ্যামপ্লিটিউডের রেসপেক্টে স্পেকট্রাম ড্র করি, তাহলে আমাদের এই জিনিসগুলো আসলে দেওয়ার কোনো প্রয়োজন নাই।
কথা বুঝতে পারছেন? তাহলে আমরা যদি এম অফ ওমেগাটা দেখতে কেমন হয় সেটা বের করে ফেলতে পারি ইজিলি, এইটার ডিএসবি পার্টটাও বের করে ফেলতে পারবো। এম অফ ওমেগাটা আসলে কত? এই যে এটা, এইটার স্পেকট্রাম আমরা ড্র করতে পারি না? এটার কি শিখছিলাম, এটা যেহেতু সাইন, সাইনের আমি, আচ্ছা সাইনেরটা একটু দেখাই, বাট ওইটা আমি পরীক্ষার খাতায় লেখা লাগবে না, এখানেও দেখা মানে রেখে দেবো না, জাস্ট বোঝানোর জন্য যে এক্স্যাক্টলি সাইনের অ্যাম্পলিটিউডটা কত হয়। কজের ক্ষেত্রে যা থাকে সেইটার পাই হয়ে যায় আমাদের অ্যাম্পলিটিউড, এবং ওমেগা নটে একটা পজিটিভ জায়গায় পালস পাওয়া যায়, একটা নেগেটিভ ওমেগা নটে পালস পাওয়া যায়। মানে এটা যদি সাইন হতো তাহলে আমাদের স্পেকট্রাম হতো এইরকম, একটা আমরা পেতাম ওমেগা নটে, একটা পেতাম হচ্ছে মাইনাস ওমেগা নটে, অ্যাম্পলিটিউড হতো হচ্ছে এ এম পাই। এটা কিন্তু অলরেডি আমরা ক্লাসগুলোতে দেখছিলাম যে কজের সাথে যা থাকবে সেটাই হবে আমাদের ওই স্পেকট্রামের অ্যাম্পলিটিউড। মানে এটা যদি 2 হয় তাহলে 2 পাই, 4 হলে 4 পাই। আর এই বরাবর অ্যাকচুয়ালি আমরা ওমেগা ডোমেইনের কথা বলতেছি। ওকে, এটা যদি হতো কজ, আর যদি সাইন হয় তাহলে আমাদের স্পেকট্রামটা হয়ে যাবে বা হতো হচ্ছে এইরকম। মানে এক্সাক্টের কথা যদি বলি, যে এইটা হতো আমাদের স্পেকট্রাম, এটা পজিটিভ আসতো, এটা নেগেটিভ আসতো। কিন্তু এই যে বলতেছি যে আমরা শুধুমাত্র পজিটিভ অ্যাম্পলিটিউডটা শো করব, ফলে আমাদের এই নেগেটিভটা না দেখায় আমরা নেগেটিভটার পজিটিভ ভার্সন দেখাই দিতে পারি, কারণ অ্যাম্পলিটিউড দুইটার সেম, শুধু একটার ফেজ উল্টা হয়ে যায়। এই জন্য আমাদের এই দিকে যদি আমাদের দেখানো লাগতো আর কি, বাট পরীক্ষার হলেও এটা দেখানোর দরকার নাই। মানে আমরা এইটাকেই বলতে পারি যে এম অফ ওমেগার অ্যাকচুয়াল ওয়েভ শেপ। তাহলে আমরা এম অফ ওমেগার ওয়েভ শেপটা এইভাবে লিখতে পারি বা দেখাতে পারি। পরীক্ষার হলে এম অফ ওমেগা না দেখালেও চলবে, ফাইনালটা দেখালে হচ্ছে, এটা জাস্ট বোঝার জন্য যে এম অফ ওমেগাটা দেখতে কেমন হবে। তাহলে এম অফ ওমেগাটা দেখতে হবে এরকম। যেহেতু এখানে আমাদের ওমেগা দেখানোটা একটু ঝামেলা, এফ দেখানোটা বেটার, কারণ ওমেগা দেখাইতে হলে আবার এই যে পাই টার্মটা নিয়ে আসতে হবে। আমরা FM/2 আকারে দেখাই দিতে পারি। আর এখানে জাস্ট প্রত্যেকটাকে এফ দ্বারা রিপ্লেস করে দিলেই চলতেছে। আবার আপনারা যদি মনে করেন যে আমি ওমেগাই দেখাবো, তাতেও কোনো সমস্যা নেই, ওমেগা আকারে দেখালেও চলবে। তাহলে একটু খেয়াল করেন, ওমেগা আকারে যদি দেখান, এই যে FM/পাই, এটাই অ্যাকচুয়ালি ওমেগা মিন করতেছে। তাহলে ওমেগা যদি এটা হয় তাহলে আমরা দেখাইতে পারি FM/পাই, অথবা আপনি লিখে দিতে পারেন যে ওমেগা M/2, যে কোনো একটা দেখালেই চলতেছে। বাট এই যে ওমেগা মানে হচ্ছে FM/পাই, তার মানে এইটা হবে হচ্ছে আপনার FM, আচ্ছা পাই FM লিখি তাহলে জিনিসটা আরো ভালো দেখাবে। তার মানে এক কথায় পাই FM এ একটা পালস পাবো, -পাই FM এ আরেকটা পালস পাবো। প্রত্যেকটা পালসের অ্যাম্পলিটিউড কত হবে? AM/পাই। এই যে যেটা ড্র করলাম, এইটা অ্যাকচুয়ালি আমাদের মিন করতেছে এম অফ ওমেগা। তার মানে এক কথায় আমি অ্যাম্পলিটিউড স্পেকট্রাম হিসাবে এটাকে দেখাচ্ছি, পজিটিভ অ্যাম্পলিটিউড হিসাবে। এই যে মডুলাস দেখাই দিলেই চলবে। এটা কিন্তু এম অফ ওমেগার ওয়েভ শেপ। এখন এই যে লাস্টের যে ফর্মুলা, এটা দ্বারা আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি এম অফ ওমেগার যে ওয়েভ শেপটা মানে স্পেকট্রাম আমরা পেলাম, এইটা ওমেগা নট পরিমাণ। এখন এই ওমেগা নট আবার কোনটা? এই ওমেগা নট মানে হচ্ছে কসকে যত দ্বারা গুণ করছি সেটা, সেটা ওমেগা নট না লিখে এই যে 2π FC আছে না, এটা FC লিখে দিই, তাহলে জিনিসটা আরো বেটার হবে। ওমেগা সি পরিমাণ রাইট এবং লেফট শিফট হবে, যেখানে ওমেগা সি বলতে 2π FC মিন করতেছে। ওমেগা সি মানে হচ্ছে 2π FC, আর ওমেগা নট মানে হচ্ছে এটা, যেহেতু এখানে একটা ওমেগা নট ইউজ করছে, এখানে আর ওমেগা নট না লেখাটাই বেটার। তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিনাল মেসেজের স্পেকট্রাম। এই স্পেকট্রামটা এখন আমাদের ওমেগা সি পরিমাণ রাইট এবং লেফট শিফট হবে। এবং এই যে বললাম যে এই জিনিসটা যেহেতু আমাদের ফেজের, আমরা যেহেতু অ্যাম্পলিটিউড দেখাচ্ছি, ফলে আমাদের এই টার্মটা সাথে আর না দেখালেও চলবে, শুধুমাত্র অ্যাম্পলিটিউড স্পেকট্রাম দেখালেই ওকে। এবং দেখেন অ্যাম্পলিটিউড কি হয়ে গেছে, হাফ হয়ে গেছে, যা আছে এটার থেকে আরো অর্ধেক হয়ে যাবে। আচ্ছা এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই কজ কিন্তু স্বাভাবিক কজ না, কজের সাথে কিন্তু একটা এসি আছে, এটা মনে হয় দেখানো হয়নি। এই কজের সাথে কিন্তু একটা এসি আছে।
তাহলে কজের সাথে যদি এসি থাকে, নিশ্চয় এর সাথেও সেই এসিটা গুণ হয়ে যাবে। তার মানে AC/2, অর্থাৎ আমাদের যে অ্যামপ্লিচিউডটা যা আছে তার সাথে AC/2 গুণ হয়ে যাবে। যা আছে ওর সাথে জাস্ট AC/2টা গুণ হয়ে যাবে। ফলে আমরা এখন আঁকাই, তাহলে আরেকবার একটু বলি কি হবে। এই পুরো স্পেকট্রামটা ওমেগা C পরিমাণ রাইট এবং লেফট শিফট হবে, যার অ্যামপ্লিচিউডে AC/2 গুণ হয়ে যাবে। অ্যান্ড এই জিনিসটা আমাদের অ্যামপ্লিচিউডে দেখানোর কোনো দরকার নাই, কারণ এটা আসলে অ্যামপ্লিচিউডের উপরে না, বরং ফেজ মিন করতেছে। তাহলে এইটা যদি আমাদের ওমেগা C পরিমাণ রাইট শিফট হয়, তাহলে এর সাথেও ওমেগা C যোগ হবে, এর সাথেও ওমেগা C যোগ হবে। তার মানে জিরোটাকে যদি আমি ওমেগা C তে কল্পনা করি, তাহলে একটা পালস পাবো এইখানে, আর একটা পালস পাবো হচ্ছে এইখানে। অবশ্যই এদের অ্যামপ্লিচিউড কত হবে? AM AC π/2। এটা কত হবে? এটা হবে হচ্ছে ওমেগা C প্লাস π/FM। এটা কত হবে? ওমেগা C -π/FM। এইদিকে এই জিনিসটার জাস্ট নেগেটিভ ভার্সনটা পাবো, এখানে একটা, এখানে একটা। এটার অ্যামপ্লিচিউডও সেম, আলাদা না দেখালেও চলবে, বাট লিখে রাখি আর কি। এটা কত হবে? -ওমেগা C প্লাস π/FM, -ওমেগা C -π/FM। আর এই যে এইটা যেটা আঁকালাম আমরা, এটা হচ্ছে আমাদের, এখানে তো এক্সট্রা ভাবে কিছু বলা নাই। তো এটা মনে করেন কথার কথা, এই যে এটা লিখলাম, এইটা ধরেন আমাদের হচ্ছে S(t) দ্বারা লিখে দিলাম, যে এটা হচ্ছে আমাদের এই যে স্পেক্ট্রাম। তাহলে এইটা এস অফ ওমেগার স্পেকট্রাম ড্র করতেছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের হচ্ছে আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড আলাদা দেখাইতে বলতেছে। এখানে তো জায়গা নাই আপনারা আলাদা দেখাবেন, আমি জাস্ট মার্ক করে দিচ্ছি। আপনারা হচ্ছে পরীক্ষার খাতায় যদি আসে তাহলে আলাদা দেখাই দেবেন। এবং পরীক্ষার খাতায় কিন্তু এত কিছু লেখার কোনো দরকার নেই, হ্যাঁ? এটা জাস্ট আমি বোঝানোর জন্য দেখাচ্ছি যে মেন সূত্রটা কি, কোথা থেকে কই আসতেছে না আসতেছে। পরীক্ষার হলে ম্যাক্সিমাম এটা দেখাতে পারেন, এন্ড এটা দেখাই দিলেই আমাদের চলবে। আরেকটা কাজ করতে পারেন, যে এই সূত্রটা একটু লিখতে পারেন। এই মানে এক কথায় এই অংশটুকু দেখাতে পারেন, এইটুকু না দেখালেও চলবে। এইটুকু দেখায় জাস্ট ড্র করে দেবেন, এটাও না দেখালেও চলবে। এটা আপনার নিজের বোঝার জন্য সব থেকে বেটার হয়। রাফে একটু আঁকাই নিলেন, যে কোনটা শিফট হবে এটা বুঝতে পারলে আমাদের ড্র করাটা আসলে একটু ইজি হয়ে যাবে। আচ্ছা, এইখানে এই দুইটা হচ্ছে আমাদের LSB, আর এই যে এইটা, এটা হচ্ছে ইউএসবি, এটা হচ্ছে ইউএসবি। তো দুইটা মানে এটা তো একটা হবে, আর দুইটা ওয়েভ, এক কথায় স্পেকট্রাম আঁকাবেন, যেখানে এই দুইজন থাকবে, সেটার নাম দিয়ে দিবেন LSB। আর আরেকটাই এই দুইজনকে দেখাবেন, ওইটার নাম দিয়ে দেবেন ইউএসবি। যেহেতু আমাদের এই যে এখানে আপার অ্যান্ড লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ড্র করতে বলতেছে, জন্য আলাদা আলাদা করে দেখা দেওয়াটা বেটার, অথবা একটার ভিতরে মার্ক করে দিলেও চলে। স্যার বুঝবে যে কোনটা LSB কোনটা ইউএসবি, আপনি মার্ক করে দিয়েছেন, যে কোনো একটা ভাবে দেখাই দিলেই হবে। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছেন? ভাই এখানে ওই ই টু দি পাওয়ার জে ওমেগাটা কি ওই ওমেগা এক্স ট্রান্সিশনের জন্য আসছে যে কোনটা? ই টু দি পাওয়ার জে ওমেগাটা? হ্যাঁ, এইটাই যে, এই যে এইটার কারণে আসতেছে। এটা তো এই মানে যেখানে, সেম থাকতেছে, স্পেকট্রামে তো কোনো ইয়া করতেছে না এটা। না না, আপনার হচ্ছে অ্যামপ্লিচিউড স্পেকট্রামে ওইটার ইফেক্ট আসে না, এটা আসলে ফেজের উপরে ইফেক্ট ফেলে। আর আমাদের ফেজ স্পেকট্রাম দেখানোর দরকার নাই। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। এখানে FM/2 ছিল না, টুটা কি চলে গেছে? এটা আমি বোঝানোর জন্য দেখাইছি। এই যে এই পুরো জিনিসটাই হচ্ছে ওমেগা। টি এর সাথে যা থাকে তাই ওমেগা। এখন এই জিনিসটা কি দেখেন তো, এই 2 আর 2 কাটাকাটি না? জি ভাই বুঝছি। তাহলে ওমেগা বলতে শুধু π/FM টাকে তো মিন করে।
এই যে টি এর সাথে যা আছে তাই, এই জন্য জাস্ট ওইটাই দেখাই দিছে, আর কিছু না। ওকে, এটা নেক্সট টু দেখে। পাই এফ এম হবে না ভাই? হুম। 2π FM হবে না? হ্যাঁ, এই যে টু পাই দিছে, আর প্রশ্নেই শুধু এফ এম না, দেওয়া আছে। ইয়া, বুঝেননি? এই এফ এম মানে আসলে, দেখেন আমি একটা জিনিস বলি। আচ্ছা বলেন তো, এটাতে কি কোনো ভুল আছে? মানে এমন কি একটা মেসেজ সিগন্যাল হতে পারে? না এটা কেন হতে পারবে না কেন? পারে, 2π × 50 হবে আর কি। আচ্ছা, এখন বলেন তো, এইটা দেওয়ার পর আমি যদি বলে দিই যে এফ এম সমান 100 পাই, এই সরি 100 পাই, এই কথাটার মানে কি? এফ এম 100 পাই মানে হচ্ছে এই এফ এম আসলে এইটার ফ্রিকোয়েন্সি না। কথা কি বুঝতে পারছেন? এই এফ এম, আচ্ছা এখানে 100 পাই না দিই, পাই তো আলাদা জিনিস। এফ এম মানে দিলাম 100, এফ এম হচ্ছে 100 হার্স। এফ এম 100 হার্স, এটাতে কোনো সন্দেহ নাই। এর ফ্রিকোয়েন্সি কি 100 হার্স? না। অবশ্যই এর ফ্রিকোয়েন্সি 100 হার্স না। তো এর ফ্রিকোয়েন্সি কত? 50 হার্স, এখানে এখান থেকে দেখা যাচ্ছে। জি ভাই। তার মানে এই এফ এম এর ফ্রিকোয়েন্সি না। কথা কি বুঝতে পারছেন? এখন ভ্যারিয়েবল হিসাবে দিছে বলে এই জিনিসটা বোঝা যাচ্ছে না। এই এফএম বলতে এই মেসেজের ফ্রিকোয়েন্সি আসলে বলতে গেলে হবে না, যদি প্রশ্ন ঠিক থাকে তো। আমি ধরে নিচ্ছি যে অ্যাজ ইট ইজ এটাই পরীক্ষায় আসছিল, সেই হিসাবে সলিউশনটা আমি দিছি। এফএম যদি এফএম হয়, তাহলে এই এফএমটা আসলে এই মেসেজের ফ্রিকোয়েন্সি নির্দেশ করতেছে না। এই মেসেজের যে ফ্রিকোয়েন্সি, মানে যে এম অফ টি এর যদি ফ্রিকোয়েন্সির কথা বলি, এফএম প্রাইম, সেইটা অবশ্যই হবে কত? FM/2। FM/2। এইভাবেই আমাকে করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এই এফ এম প্রাইমটা হচ্ছে এম অফ টি এর ফ্রিকোয়েন্সি। এবার মিলান, আমরা কি জানি? 2π FM, তাই না? 2π FM/t। তাহলে আমাদের এখন লিখতে হবে কি? 2π FM'(t). এখন আচ্ছা মানে ভাইয়া এফ বুঝছি। এম প্রাইম টি, এবার তো কোনো সমস্যা নাই, জি আমরা ভাই যেটা বুঝছি। চিনি সেটাই হয়ে গেল। এটা লিখে দিই যাতে পরবর্তীতে আবার ঝামেলা না লাগে। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, Y/T এরটা বের করতে হবে। X/T এর স্পেকট্রাম দেওয়া আছে, তার মানে এটা একটা কন্টিনিউয়াস সিগন্যালের স্পেকট্রাম। আর এই যে ডাউন টু, এই কথাটার মানে ডিসক্রিটে মিন করে যে ডাউন স্যাম্পলিং বাই টু। এটা যদি তীর চিহ্ন উপরের দিকে থাকতো, তাহলে সেটা মিন করতে হচ্ছে আপ স্যাম্পলিং বাই টু। তাহলে দুইটার কিন্তু দুই রকম মিন, ডাউন হচ্ছে ডাউন স্যাম্পলিং, আপ হচ্ছে আপ স্যাম্পলিং। এখন প্রবলেম হচ্ছে এই ডাউন স্যাম্পলিং বা আপ স্যাম্পলিং, এটা ডিসক্রিটের জন্য হয়, অ্যানালগের জন্য না। অ্যানালগে কিন্তু কোনো আসলে স্যাম্পলিং জিনিসটা হয়, অ্যানালগকে ডিসক্রিট করা হলে দেন আমরা মানে স্যাম্পলিং এর মাধ্যমে আমরা ইয়ে করি, দেন ওইটার হচ্ছে আপ স্যাম্পলিং ডাউন স্যাম্পলিং হতে পারে। বাট এটা আসেই একটা কন্টিনিউয়াস, আচ্ছা আমি বারবার মনে অ্যানালগ বলতেছি, কন্টিনিউয়াস বলি সেটা আসলে বেটার শোনাবে এখানে। কন্টিনিউয়াস সিগন্যালের ক্ষেত্রে আসলে ডাউন স্যাম্পলিং বা আপ স্যাম্পলিং জিনিসটা খাটে না। আমি প্রথমে ডিসক্রিটের জন্য করে আসি, দেন এই জিনিসটা দেখাচ্ছি যে এখানে আমরা কি অ্যাপ্লাই করব। ডিসক্রিটের জন্য এই যে এখান থেকে ফর্মুলাটা একটু দেখে রাখেন, যদিও ফর্মুলা মনে রাখার দরকার নাই, কনসেপ্ট যেটা বুঝবো এটা মনে রাখলে চলতেছে। তো এই যে এই XD অফ, কিছু কিছু রাইটার এই ওমেগা জিনিসটাকে দুই ভাবে মিন করে। কিভাবে? কন্টিনিউয়াসে জিনিসটাকে ওমেগা লেখে,
আর ডিসক্রিটে জিনিসটাকে যে ওহমিক সিম্বল আকারে লেখে, দুইটাকে পার্থক্য বোঝানোর জন্য যে এটা আসলে কন্টিনিউয়াসে ইউজ করব আর এটা ডিসক্রিটে ইউজ করব। কোন কোন রাইটার আবার দুইটাতে ওমেগা ইউজ করে, মানে কন্টিনিউয়াসে ওমেগা ইউজ করে, ডিসক্রিটে ওমেগা ইউজ করে। তবে কন্টিনিউয়াসের ওমেগা আর ডিসক্রিটের ওমেগা কিন্তু সেম জিনিস না। এইখানে ওই জিনিসটা যাতে ভালোভাবে ডিফারেন্সিয়েট করা যায়, এই কারণে কন্টিনিউয়াসে ওমেগা লেখে আর ডিসক্রিটে ওহমিক সিম্বল লেখে। যাই হোক, ওইটা আমাদের আপাতত না দেখলেও চলবে, এক একটা রাইটার এক এক ভাবে প্রকাশ করে। আমি যে এখানে লিখে দিছি, বাট এই মনে রাখতে হবে এই ওমেগা কিন্তু কন্টিনিউয়াসের ওমেগা মিন করতেছে না, জাস্ট আমি এই ওহমিকের পরিবর্তে ওমেগা জিনিসটাকে দেখাইছি। এখন দেখেন এই কাহিনীটা কি হবে, যে আসলে ডাউন স্যাম্পলিং করলে মূল ফর্মুলাটা কি আসতেছে। দেখেন, যদি এক্স অফ ওমেগা কোনো একটা নর্মাল স্পেকট্রাম হয়, অবশ্যই ডিসক্রিটের, এই যেটা হচ্ছে ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্মের কথা বলতেছে। তো নর্মাল যদি কোনো একটা জিনিসকে স্পেকট্রাম ড্র করি আমরা, সেটার ডাউন স্যাম্পলিং করতেছি এইখানে, এম পরিমাণ ডাউন স্যাম্পল করা হচ্ছে, যে এম, ওই যে বললাম 2 ডাউন, 3 ডাউন, তাহলে এখানে এম বলতে সেই 2 বা 3 মিন করতেছে। খেয়াল করেন, এই যে এক্স আছে, এইটার নর্মাল সূত্রটা কি? এক্স অফ ওমেগা, এটার নর্মাল সূত্র কি? নর্মাল সূত্র হচ্ছে 1/t, যদি স্যাম্পলিং এর কথা বলি তাহলে এক্স অফ ওমেগা। আচ্ছা, এখানে এক্স অফ ওমেগা লিখলে তো আবার ঝামেলা, দুইটা মিলে যাবে। মনে করেন এটা হচ্ছে, আচ্ছা থাক, এইভাবে না লিখি, মূল সূত্র যেটা সেটা তো আমরা দেখছিলাম, এখানে জাস্ট পার্থক্যটা বলে দিই। এখানে খেয়াল করেন, নর্মালি কিন্তু 1/t নর্মাল সূত্র ছিল। ওই যে স্যাম্পলিং এর ক্ষেত্রে দেখছিলাম সাথে একটা 1/t অথবা এফএস চলে আসে, লাস্ট ক্লাসে দেখছিলাম। তো ডাউন স্যাম্পলিং যখন পড়া হচ্ছে, এম ডাউন স্যাম্পলিং, তখন দেখেন অ্যামপ্লিটিউডে একটা 1/m গুণ হচ্ছে। এর মানে কি? এর মানে আগের থেকেই অ্যামপ্লিটিউড কিন্তু 1/t ছিল। আমরা জানি স্যাম্পলিং এ আগের থেকে একটা অ্যামপ্লিটিউড থাকে, সেটা হচ্ছে 1/t, এর সাথে 1/m গুণ হয়ে গেছে। এর মানে কোনো এক জায়গায় অ্যামপ্লিটিউড যদি এ থাকে কথার কথা, এবং আমরা যদি 2 ডাউন স্যাম্পলিং করি, তাহলে অ্যামপ্লিটিউড হয়ে যাবে 1/2। 3 ডাউন স্যাম্পলিং করি তাহলে অ্যামপ্লিটিউড হয়ে যাবে 1/3। আর অ্যামপ্লিটিউড আগের থেকে যা ছিল সেটা তো আমাদের থাকবেই, ওর সাথে 1/2, 1/3, 1/4 গুণ হবে। তাহলে ডাউন স্যাম্পলিং যদি করি, অ্যামপ্লিটিউড কমে যায়, কি পরিমাণ কমবে? যত ডাউন স্যাম্পলিং করব 1 বাই তত ইনটু করে দিলেই আমাদের কাজ শেষ। মানে আমি একদম ম্যাথমেটিক্যাল কথাবার্তা বলতেছি। শুধু তাই না, ওমেগার নিচেও একটা এম ভাগ হয়ে যাচ্ছে। ওমেগার নিচে এম ভাগ হয়ে যাওয়ার মানে কি? ওমেগার নিচে এম ভাগ হয়ে যাওয়ার মানে হচ্ছে আমাদের যে টাইম উইথটা ছিল, সেটা আগে নর্মালি কত ছিল? নিশ্চয় ইকুয়েশনের নর্মাল ভার্সন ওমেগা ছিল, তাহলে কিছু নাই মানে 1। আর এখন আমি যদি 2 ডাউন স্যাম্পলিং করি তাহলে 2 দিচ্ছি, তাহলে আগে যার উইথ 1 ছিল, এখন তার উইথ ডাবল হয়ে যাচ্ছে। আগে যদি 1 থাকে, আমি যদি 3 ডাউন করি তাহলে 3 হয়ে যাচ্ছে, তার মানে উইথটা কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। কি আকারে বাড়তেছে? যত ডাউন স্যাম্পলিং করব তত গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস শিখলাম। এক, ডাউন স্যাম্পলিং এ অ্যামপ্লিটিউডে এম বলতে যত ডাউন স্যাম্পলিং হচ্ছে, 1 2 3, মানে এক তো আর হবে না, 2 3 4 যা আসে তাই। প্রথমত অ্যামপ্লিটিউড আসলে এম দ্বারা ভাগ হয়, অথবা 1/m গুণ হয়, একই কথা, যেভাবে আপনার বুঝতে সুবিধা। এখানেও এম ভাগ হচ্ছে, বাট এম ভাগ হচ্ছে এই জিনিসটা বলার থেকে সব থেকে ভালো হচ্ছে আমাদের
স্প্যান, এটা আমরা এক্স অ্যাক্সিস লিখে রাখি, সেটা বেটার হবে। এই দুইটা কথা আমরা ডাউন স্যাম্পলিং এ মনে রাখবো। তাহলে আপ স্যাম্পলিং এ কি হবে? জাস্ট উল্টা। তাহলে আপ স্যাম্পলিং এর সূত্রটা কি দাঁড়াবে? এটা ধরেন এক্স ইউ অফ ওমেগা সমান m/t এক্স ইউ অফ ওমেগা ইন্টু এম। সূত্রটা কিন্তু টোটালি উল্টা হয়ে যাবে। আর এর স্পেকট্রামের এক্স অ্যাক্সিসের যে উইডথটা আছে সেটা কমে যাবে। আপ স্যাম্পলিং এ উইডথটা বেড়ে যায়, এই সরি, ডাউন স্যাম্পলিং এ উইডথটা বেড়ে যায়, আপ স্যাম্পলিং এ উইডথটা কমে যায়। এখন আমরা এটার একটু দেখি। দেখেন এইখানে আমাদের এই যে এক্স অফ এন এর কথা বলে দিছে, যে একটা ডিসক্রিট সিগন্যাল আছে যার স্পেকট্রাম হচ্ছে এই, এটা দিয়ে দেওয়া আছে যে এটা হচ্ছে আমাদের স্পেকট্রাম। এখন আমাদের কি করা লাগবে দেখেন। প্রথমে ডাউন স্যাম্পলিং বাই 4 করা লাগবে, দেন আপ স্যাম্পলিং বাই 2, দেন আপ স্যাম্পলিং বাই 9। মানে এই জিনিসগুলো পর পর আমাদের করতে হবে এবং এটা জাস্ট ড্র করে দেখাইতে হবে যে এরকম করলে ফাইনালি আমরা কি পাই। তাহলে প্রথমে আমাদের ডাউন স্যাম্পলিং বাই 4, এই জিনিসটাকে যদি আমরা 4 ডাউন স্যাম্পলিং করি তাহলে চিত্রটা কিরকম হবে? দেখেন প্রথম কথা, অ্যামপ্লিটিউড যা আছে সেখান থেকে 4 ভাগ হয়ে যাবে। এখানে যা থাকবে 4, যেহেতু ডাউন স্যাম্পলিং বাই 4 করতেছি, এবং আমাদের উইথ যা আছে সেটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। কত বেড়ে যাবে? এর সাথে আমরা 4 গুণ করে দেব। তাহলে এর সাথে যদি 4 গুণ করে দিই তাহলে কত হয়? 8/9। তাহলে আমাদের চিত্র দাঁড়াচ্ছে এইরকম। এবার এইটা দেখেন 2 পাইতে আছে, কারণ এটা তো 2 পাই পর পর রিপিট, এখানে বোঝা যাচ্ছে এই যে অসীম পর্যন্ত আছে। আর এটা দেখে বোঝা যাচ্ছে এটা আসলে আপনার ওই ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম করছে, ওইটার আসলে ডাউন স্যাম্পলিং বা আপ স্যাম্পলিং করতে বলছে। সেই অনুপাতে আমাদেরকে দেখাতে হবে। তো সেই অনুপাতে যদি দেখায়, আর এইখানে আমাদের অ্যামপ্লিচিউডের যে জিনিসটা, প্রশ্নে এখানে অ্যামপ্লিচিউড দেওয়া নাই, এজন্য আমরা এখানে করতে পারতেছি না। ধরেন কথার কথা আমরা ধরে নিলাম, অথবা আহ, বলা যায় যে এইরকম, এইটার অ্যামপ্লিচিউড যদি এ হয় তাহলে এইটার অ্যামপ্লিচিউড আমাকে দেখাতে হবে হচ্ছে a/4। আচ্ছা, 8/9, 8 পাই/9 মাইনাস 8 পাই/9। আর এইখানে দেখেন, খেয়াল করেন এখানে মূল জিনিসটা কি। 2 পাই থেকে এই যে 16 পাই/9, এইটুকুর ডিফারেন্স আমাদের দেখতে হবে কতটুকু আসে। এইখান থেকে এইটুকুর ডিফারেন্স দেখেন 2 পাই/9, তাহলে এইখান থেকে এইটুকুর ডিফারেন্সও কত হবে? নিশ্চয় 2 পাই/9। আমরা একটু করে দেখি তাহলে বুঝতে পারবো। 2 পাই থেকে
16π/9 যদি বিয়োগ করি, দেখেন এই যে 2π/9 আসতেছে, তার মানে প্রতি এতটুকুর ডিফারেন্স হচ্ছে 2π/9 এই চিত্রে। কিন্তু আমাদের যে এইটা তো এখন বেড়ে গেল, বেড়ে গিয়ে 8π/9 হয়ে গেল, তাহলে প্রতি এতটুকুর ডিফারেন্স এখন আমাদের 8π/9 হয়ে যাবে। তাহলে এইখানে যেমন 2π থেকে 2π/9 বিয়োগ করলে এটা পাওয়া যায়, এই চিত্রে 2π থেকে 8π/9 বিয়োগ করলে আমরা যে এটা পাবো। তাহলে 2π থেকে এখন আমরা 8π/9 বিয়োগ করে দেবো, 8π/9। তাহলে 8π/9 যদি বিয়োগ করি থাকতেছে 10π/9। তাহলে আমাদের এই যে এই জিনিসটা এখন পাবো 10π/9-এ। আর এটা তো নতুন করে আঁকানোর কিছু নাই, এখানে যা পাচ্ছি ওইটার নেগেটিভ ভার্সন। তাহলে এটা আমরা প্রথমে ডাউন স্যাম্পলিং বাই 4 করলাম, এবার আপ স্যাম্পলিং বাই 2। ভাই ডাউন স্যাম্পলিং এ কি মানে অ্যামপ্লিটিউড 4 দিয়ে ভাগ আর টাইম 4 দিয়ে গুণ হবে? হুম হুম। আপ স্যাম্পলিং বাই 2 যদি করি তাহলে এর সাথে 2 গুণ হবে, তাহলে হয়ে যাবে a/2। 2 গুণ হয়ে যাবে অ্যাম্প্লিটিউড, আর উইথ কি হয়ে যাবে, 2 ভাগ হয়ে যাবে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি 8π/9, তাহলে একে 2 দ্বারা ভাগ করে দেব। 2 দ্বারা ভাগ করলে যে 2 কাটাকাটি হলে 4π/9 হয়ে যাবে। সেম ভাবে এখানে 2π থেকে 8π/9 বিয়োগ করছিলাম, এখন আমরা 2π থেকে 4π/9 বিয়োগ করব। 2π থেকে 4π/9 বিয়োগ করলে কত থাকে, 14π/9। আচ্ছা, 4 আসতেছে তো, আমি 2 কি গুণ করছি না না ভাগ। আচ্ছা, 2 হচ্ছে হাফ সামথিং বাই 2। আচ্ছা, এখানে একটু প্রশ্নটা আমি চেঞ্জ, মানে প্রশ্নটা একটু করে নিই, সেটা হচ্ছে এই দেন কথাগুলো বাদ দিয়ে দিই, মূল প্রশ্নে আসলে এটা নাই। হ্যাঁ, না, এই এক একটাকে এক একটা প্রশ্ন হিসাবে দেখেন। ডাউন স্যাম্পলিং বাই 4,
আপ স্যাম্পলিং বাই টু, এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন। লাস্টের প্রশ্নটা আসলে আর একটা, আমি তুলতে একটু ভুল করছি। লাস্টের প্রশ্নটা বলতেছে আপ স্যাম্পলিং বাই টু, দেন আপ, যে টোটালি উল্টা হয়ে গেছে। আলাদা করে আমি লিখে দিই, হ্যাঁ। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে চারটা: এক, ডাউন স্যাম্পলিং বাই ফোর; দুই, আপ স্যাম্পলিং বাই টু। কাকে? এইটাকে কিন্তু, এইটাকে ডাউন স্যাম্পলিং বাই ফোর, এইটাকে আপ স্যাম্পলিং বাই টু, এইটাকে। তাহলে এখানে চারটা প্রশ্ন: এক, জাস্ট চার ডাউন স্যাম্পলিং করতে হবে; দুই, দুই আপ স্যাম্পলিং করতে হবে; আর একটা প্রশ্ন আছে তিনটা। আর একটা হচ্ছে দুই আপ স্যাম্পলিং করে দেন নয় ডাউন স্যাম্পলিং করতে হবে। এই তিনটা হচ্ছে মূলত প্রশ্ন আমাকে দেখাতে বলতেছে। তাহলে এইটার পরে এটা না, এটা আলাদা, এটা আলাদা, দেন এইটার পরে হচ্ছে নয় ডাউন স্যাম্পলিং করতে হবে। এগুলা মনে রাখুন তাহলে হবে। তাহলে এইখানে আসলে 4π/9 হবে না, অরিজিনালের সাথে। এই অরিজিনালের সাথে আমার দুই ভাগ হয়ে যাবে, অরিজিনালের সাথে যদি দুই ভাগ হয়, দুই দুই কাটাকাটি হয়ে গেলে π/9 থাকে। তাহলে এটা কি 2a হয়ে যাবে, a/2 না। আর এটা যাবে 2π থেকে π/9 বিয়োগ করতে হবে। তাহলে এটা আসতেছে 17π/9। এইদিকেও সেম। ওকে। এর পরের বার বলতেছে যে আপ স্যাম্পলিং দুই করার পরে ওইটাকে ডাউন স্যাম্পলিং করতে হবে নয় দ্বারা। তাহলে আপ স্যাম্পলিং তো দুই হইলই, তাহলে এবার ডাউন স্যাম্পলিং বাই 9 মানে অ্যামপ্লিচিউড নয় দ্বারা ভাগ করে দেব। আর এইখানে কত হবে? এর সাথে 9 গুণ করে দেব। তাহলে এর সাথে যদি 9 গুণ করে, এটা কত হয়ে যায়? পাই। এবার ভালো করে বুঝেন, এর সাথে যদি 9 গুণ করলাম হয়ে গেল পাই। তাহলে 2π থেকে এখন কত বিয়োগ হবে? পাই বিয়োগ হবে। তা 2π থেকে পাই বিয়োগ করলে কত হয়? পাই হয়। দ্যাট মিন্স এই যে আমাদের সিগন্যালটা আছে, এইটা এখন কোথায় চলে আসছে? পাইতে চলে আসছে কিন্তু। তার মানে এই পাশে যেটা আছে, এটা কই চলে আসছে? এইখানে চলে আসছে। এটা কি বুঝতে পারছেন কি বললাম?
জি ভাই। তাহলে এইটা হচ্ছে আমাদের ডাউন স্যাম্পলিং আপ স্যাম্পলিং এর কনসেপ্ট। তাহলে ডাউন স্যাম্পলিং বা আপ স্যাম্পলিং এই জিনিসটা কোথায় অ্যাপ্লাই হবে? ডিসক্রিটে অ্যাপ্লাই হবে। কিন্তু এইখানে খেয়াল করে দেখেন এইটা তো ডিসক্রিট না, কারণ এটা এক্স অফ টি এর স্পেকট্রাম, আমাকে আঁকাতে হবে ওয়াই অফ টি এর স্পেকট্রাম। ফলে এই যে এই কনসেপ্টটা, এইটা আমরা এইখানে আর অ্যাপ্লাই করতে পারবো না। তবে যেহেতু এখানে দুই ডাউন বলতেছে, আমরা এখানে জাস্ট অ্যামপ্লিচিউডের উপরেই ইয়েটা করবো, যে এখানে অ্যামপ্লিচিউড আমরা দুই কমাই দেব। কিন্তু এক্স অ্যাক্সিস ফ্রিকোয়েন্সি যেটা আছে ওইখানে কিন্তু আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো না। কারণ আপ স্যাম্পলিং বা ডাউন স্যাম্পলিং এর কনসেপ্টটা আসে যে আসলে ডিসক্রিট যে এলিমেন্ট গুলো আছে ওইখানে এলিমেন্ট গুলো আমাদের কম বা বেশি করা, কিন্তু এখানে তো এটা তো ডিসক্রিট না। তাহলে এখানে তো আর আমি এলিমেন্ট ধরে ধরে কম বা বেশি করতে পারবো না। ফলে এখানে আর ওই কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করব না। জাস্ট দুই ডাউন আছে মানে দুই অ্যামপ্লিটিউড ডাউন করে দেব, যদি আপ দিত অ্যামপ্লিটিউড জাস্ট আপ করে দেবো। বাকি সেম স্পেকট্রামে যে কনসেপ্ট শিখছিলাম তাই। কিরকম? এম অফ টি এর অ্যামপ্লিটিউড আমরা দুই কম করে দিলাম, আচ্ছা দিলাম, এটা মনে মনে ধরলাম। আচ্ছা দুইটাই তো আঁকাইতে বলতেছে, তাহলে এক্স অফ টি এর অ্যামপ্লিটিউড কত হবে? সেম জিনিস, জাস্ট দুই ডাউন। অ্যামপ্লিটিউড এখানে এ ছিল, এ বাই টু হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের এক্স ওমেগা। ওয়াই অফ টি কি? কস গুণ করতেছি, দ্যাট মিন্স এর অ্যামপ্লিটিউড অর্ধেক হয়ে যাবে, আর ওমেগা সি পরিমাণ রাইট এবং লেফট শিফট হবে। অ্যামপ্লিটিউড অর্ধেক হয়ে যাবে, তার মানে এ বাই টু ছিল ওই বাই ফোর হয়ে যাবে। সেম অ্যামপ্লিটিউড অর্ধেক হয়ে যাবে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বুঝতে পারছেন? ভাই, এক্স এক্স এক্সিসে এটা ইয়া দিয়ে গুণ হয় নাই কেন? ওই যে বললাম, এটা এক্স অফ টি এর স্পেকট্রাম, এটা হচ্ছে কন্টিনিউয়াস ইয়ে, আর এইটা ছিল এগুলো সব ডিসক্রিট। তো আপ স্যাম্পলিং বা ডাউন স্যাম্পলিং যেটা বলতেছি, স্যাম্পলিং বলতে এক একটা এলিমেন্টের কথা বলে, যে জিরো ওয়ান টু এইগুলাতে এক একটা স্যাম্পল আছে, ওইটাকে আপ বা ডাউন করার কথা বলতেছে। তো কন্টিনিউয়াসে তো সেই ইয়ে নাই, কন্টিনিউয়াসে কি আমি ওই রকম এক একটা স্যাম্পলের কথা বলতেছি? কন্টিনিউয়াসে তো পুরোপুরি সবকিছুই আছে, তো এখানে আর আপ স্যাম্পলিং ডাউন স্যাম্পলিং হয় না। ফলে আমি এই যে আপ স্যাম্পলিং বা ডাউন স্যাম্পলিং এর যে ফুল কনসেপ্ট আছে এইটা আর এখানে অ্যাপ্লাই করতে পারবো না। জাস্ট এখানে যে ডাউন টু জিনিসটা দ্বারা আমরা বাই ডিফল্ট ধরে নিচ্ছি যে এখানে অ্যামপ্লিটিউডটা দুই কমাচ্ছি। ফ্রিকোয়েন্সি মানে এক্স অ্যাক্সিসে এই জিনিসটা অ্যাপ্লাই তখনই হবে যখন ডিসক্রিটের কথা আসবে, বাট এটা তো ডিসক্রিট না, এটা হচ্ছে কন্টিনিউয়াস। এই কারণে আমরা ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? ভাই, আগের ম্যাথটাতে তো কিভাবে করলাম? আগেরটা ডিসক্রিট ছিল তাই, এই যে এখানে এক্স অফ এন বলা ছিল, আর এটা তো ওকে ভাই, এক্স অফ, বুঝছি। এটা তো এক্স অফ টি বলা আছে। এক্স অফ এন যদি বলতো তাহলে আমরা ওই ম্যাথের মতো অ্যাপ্লাই করতাম। ওকে। আচ্ছা এখানে দেখেন, এখানে দুইটা কোশ্চেন দেওয়া আছে। এক্স অফ টি এটা দেওয়া আছে, ফাইন্ড আউট আমাদের এক্স অফ টি এটা। ওকে। কনভলিউশন যদি আমরা করতে যাই নর্মালি আসলে একটু বড় সূত্র বা ঝামেলা চলে আসে। তো কনভলিউশনের ক্ষেত্রে সব থেকে বেটার হয় যে আমরা যদি টাইম ডোমেইনের কনভলিউশনকে
হয় ফুরিয়ার ট্রান্সফর্ম করব, নয়তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। যে কোনো একটা করা যেতে পারে, দুইটার ক্ষেত্রে দুই রকম সূত্র আসে, যেটা সুবিধা সেটা করলে হয়। তবে ইউনিট স্টেপের জন্য ল্যাপ্লাসটা তুলনামূলক সহজ। তো আমরা এটা আসলে ল্যাপ্লাস দিয়ে করতে পারি। ল্যাপ্লাস দিয়ে যদি করি তাহলে ইজিলি এই জিনিসটা আমরা টাইম ডোমেইনের কনভলিউশনকে অ্যাভয়েড করে ওমেগা ডোমেইনের, মানে এক, সরি, ল্যাপ্লাস যদি করি তাহলে তো আর ওমেগা ডোমেইন থাকবে না, ওইটাকে আমরা বলবো যে এস ডোমেইন। এস ডোমেইনের ল্যাপ্লাস দিয়ে ইজিলি আসলে এই জিনিসটা করে ফেলতে পারবো। মানে এক কথায় আমরা কনভলিউশন করব, কিন্তু একটু ঘুরায় পেঁচায় কনভলিউশন করব, এই হচ্ছে পার্থক্য। তাহলে দেখেন এটা কি আসে। এক্স অফ টি হচ্ছে দেওয়া আছে এত, আর আমাদেরকে বের করা লাগবে এক্স অফ টি কনজুগেট অফ এক্স অফ টি। টাইম ডোমেইনে যদি কনজুগেট থাকে তাহলে সেম জিনিসটার ফ্রিকোয়েন্সি এস ডোমেইনে হয়ে যায় হচ্ছে এক্স অফ এস এর সাথে এক্স অফ এস এর গুণ। এটাই মূলত আমাদের এখানে সুবিধার জিনিস, যে টাইম ডোমেনে যেটা কনভলিউশন করা লাগতো সেটা এখন আমরা সিম্পলি গুণ করে দিলেই চলতেছে। তার মানে এইটা বের করাও যা কথা, এইটা বের করাও তাই কথা, কিন্তু এইটাকে অ্যান্সার বলা যাবে না। কেন? কারণ আমাদেরকে তো টি ডোমেইনের অ্যান্সার শো করতে হবে, বাট এইটা যদি আমরা করি তাহলে আমরা এস ডোমেইনের ভ্যালু পাবো, বাট সেটাকে আবার ইনভার্স ল্যাপ্লাস করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এবার আমরা সূত্রগুলা দেখি যে ইউ অফ টি এর সূত্রটা কি দাঁড়ায়। তাহলে আমি যদি সিম্পলি ইউ অফ টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে পাওয়া যায় হচ্ছে 1/s। এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিছু ফর্মুলা। যখন কন্ট্রোল সিস্টেম আমি করাবো তখন ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা দাগাই দিব। আর নর্মালি যারা পড়ছেন তারা তো পড়ছেন, ওই ফর্মুলাগুলো একটু কন্ট্রোল সিস্টেমে আমাদের কিন্তু করা লাগবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুব ডিপ না লাগলেও কন্ট্রোল সিস্টেমের বেসিক জানতে গেলে কিন্তু আমাদের কিছু ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা লাগবে। আর যদি আমরা ইউ অফ টি মাইনাস টু কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে এই 1/s তো থাকে, সাথে e⁻⁻² টা গুণ হয়ে যায়। একটু বলি তাহলে এটা আসলে কি। এটা হচ্ছে টাইম শিফটিং প্রপার্টি। তো এখানে মূলত কি হয়, আমরা যদি এই যে টি কে কোনো একটা ভ্যালু দ্বারা ডিলে করাই, নর্মাল যেই ফর্মুলাটা থাকে সেটা তো থাকবেই, তার সাথে এক্সপোনেনশিয়াল গুণ হয়। কেমন আকারে গুণ হবে? e⁻ যত ডিলে করাবো তত এস। তাহলে যদি টি +2 নিতাম, e⁻²s, টি -3 নিতাম, e⁻³ এই হচ্ছে নর্মাল ফর্মুলা। ইউ অফ টি কে করলে 1/s, আর টি-2 কে করলে 1/s তো থাকবেই, তার সাথে এক্সপোনেনশিয়াল গুণ হবে, মানে e⁻²s টা গুণ হয়ে যাবে। একইভাবে 1/s কে যদি ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে ইউ অফ টি পাবো, এটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে এটা পাবো। ল্যাপ্লাসের বেসিক সূত্রগুলো একটু দেখে রাখতে হবে আমাদের। এবার খেয়াল করেন, এক্স অফ এস আর এক্স অফ এস এই দুইটা জিনিস গুণ করতে হবে। এক্স অফ এস তাহলে কি দাঁড়ালো? এক্স অফ এস মানে এইটার থেকে এইটা বিয়োগ করে দেব। বিয়োগটা সব ডোমেইনেই সেম, টাইম ডোমেইনে বিয়োগ থাকা মানেও ল্যাপ্লাস ডোমেইনেও বিয়োগই মিন করে। তাহলে এইটা আর এইটা বিয়োগ হয়ে যাবে। এবার দেখেন, এ- এইটার সাথে এইটারই গুণ, মানে সেম জিনিসের গুণ। তাহলে এক্স অফ এস ইন্টু এক্স অফ এস সমান কত দাঁড়ায়?
এইটার সাথে এটার যদি গুণ করে দিই, তো এটার মানে তো আসলে বর্গ করে দেয়া মিন করে। বর্গ করে দিলাম। এটার ইনভার্স ল্যাপ্লাস করাটা খুব জটিল। তো এটাকে আমরা একটু সরল করে নেব, তাহলে আমাদের ইনভার্স ল্যাপ্লাস করাটা ইজি হয়ে যাবে। এটা দাঁড়াবে 1 - 2 e⁻²s প্লাস e⁻, এইটার স্কোয়ার। তো এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে কি হয়, পাওয়ার থাকলে সেটা এই পাওয়ারের সাথে গুণ হয়ে যায়। এইবার দেখেন ইজি হয়ে গেল। এখন প্রত্যেকটা টার্মকে আমরা ভাঙায় দেব, মানে বন্টন করে দেবো আর কি। এবার একটু মনোযোগ দিয়ে ই করেন, দেখেন e⁻ জিনিসটা আসলে কি মিন করতেছে। e⁻ জিনিসটা বলতেছে e⁻ যত থাকবে টাইম ডোমেইনে তত বিয়োগ হবে। e⁻⁻² আছে, টাইম ডোমেইনে t-2 হবে, তাহলে -4s থাকলে t-4 হবে। কিন্তু অ্যাকচুয়ালি কোথায় ব্যাক করব, সেটা কিন্তু e⁻ প্রকাশ করে না, সেটা প্রকাশ করে এইটা। যেমন 1/s কে যদি আমরা ইনভার্স ট্রান্সফর্ম করি, তাহলে u(t) পাওয়া যায়। তার মানে t-সামথিং, এইটা ডিপেন্ড করবে এর উপরে। আর কত হবে, মানে সেটা ইউ হবে নাকি সাইন হবে নাকি কজ হবে, ওইটা ডিপেন্ড করে এর উপরে। এখানে 1/s আছে, এই জন্য u(t). কিন্তু দেখেন আমাদের এখানে তো 1/s না, আছে 1/s²। তাহলে টাইম ডোমেইনে কি হবে, মানে সেটা সাইন হবে নাকি কজ হবে না কি হবে, সেটা ডিপেন্ড করবে এর উপরে। 1/s কে করলে হয় u(t), আর 1/s² কে ইনভার্স ল্যাপ্লাস করলে হয় শুধু টি। আর নর্মালি কন্ট্রোল সিস্টেমে আমরা দেখবো যে u(t) জিনিসটাকে আমরা বারবার ইউজ করব না, কারণ কন্ট্রোল সিস্টেমে যেসব সিস্টেম মানে ইউজ করা হয়, সেগুলো বাই ডিফল্ট ধরে নেওয়া হয় যে কজাল সিস্টেম। তার মানে আসলে টির মান পজিটিভ আকারে আসলে ধরে নেওয়া হয়। তো t>0 যদি হিসাব করা হয়, তাহলে u(t) এর মান 1। এই কারণে কন্ট্রোল সিস্টেমে দেখবেন যে যে আমরা ল্যাপ্লাস ফর্মুলা গুলো ইউজ করি, ওইখানে আর u(t)টা আনি না, দেখাই না আর কি। বাট এখানে তো সেরকম কিছু বলেনি। যেহেতু কিছু বলেনি, আমরা u(t)টা দেখাতে হবে সবসময়, মানে যাই ফর্মুলা হোক না কেন তার সাথে u(t) জিনিসটা ফ্রি থাকবে। তাহলে 1/s কে করলে হয় 1, সেই ওয়ানের সাথে u(t) আছে। 1/s² করলে হয় টি, সেই টি এর সাথে u(t) থাকবে। তার মানে এক কথা আমরা এখানে বলতে পারি যে 1/s² এইটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস করি, তাহলে পাওয়া যায় টি। কিন্তু এই যে বললাম, যাই আসুক না কেন তার সাথে u(t) আসলে ফ্রি ফ্রি থাকবে। তাহলে টি থাকলেও u(t), কস থাকলেও u(t), এই জিনিসটা ফ্রি ফ্রি থাকবে। তাহলে এখন দেখেন এই পুরো জিনিসটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস করি উভয় পক্ষে, এইটা তো x(t) কনজুগেট x(t) হয়ে যাবে। এইটাকে অ্যাপ্লাই করলে হয় টি u(t) মাইনাস 2 জন্য 2 থাকলো, 1/s² করলে হয় টি। কিন্তু এ বলতেছে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে -2 করে দাও, তাহলে আমাদের একটা -2 নিতে হবে। সেম ভাবে সাথে একটা u(t) থাকে, কিন্তু u(t) তো লেখা যাবে না, লিখতে হবে কত, u(t-2)। এর কাজ শেষ, দেন এর কাজ। 1/s² কে করলে হয় টি, কিন্তু এ বলতেছে টি যেখানেই আছে -4 করে দাও। আর যে এর সাথে একটা u(t) লিখতে হয়, কিন্তু u(t) তো লেখা যাবে না, কত লিখতে হবে, u(t-4)। এখন বলেন এটা কি বুঝতে পারছেন?
কেউ না বুঝলে বলেন। মানে এস কে করলে টি আসার কথা না, এখানে T-2টা একটু করে যদি বল। এই যে কিছুক্ষণ আগে কি বললাম, এখানে কি বললাম, এর উপর ডিপেন্ড করবে আমরা কাকে পাবো, আর এর উপর ডিপেন্ড করবে টি থেকে কত বিয়োগ হবে। খেয়াল করে বলেন তো, এই যে এই টার্মটাকে যে ল্যাপ্লাস মানে ইনভার্স ল্যাপ্লাস করলাম, এখানে কি টি থেকে কিছু বিয়োগ করছি? না, কেন করিনি? কেউ বলতে পারবেন যে এখানে কেন বিয়োগ করলাম না, এদেরকে কেন বিয়োগ করলাম? 1 ছিল সেজন্য। না। আর কেউ? E⁻0 হচ্ছিল। ই টু দি আচ্ছা, পাওয়ার ই টু জিরো দি পাওয়ার কই জিরো। পাইলেন? ই টু দি পাওয়ার জিরো কই পাইলেন আপনারা আবার? আচ্ছা হ্যাঁ, এখানে যদি হিসাব করি ই টু দি পাওয়ার জিরো ছিল, ঠিক আছে, মানে নাই আর কি। জিরো হিসাব করলে চলতেছে, না করলে চলতেছে। আর যদি স্ট্যান্ডার্ড হিসাব করি, হ্যাঁ এখানে কিছু নাই, মানে ই টু দি পাওয়ার জিরো ছিল। দেখেন, ই টু দি পাওয়ার জিরো থাকার মানে হচ্ছে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে টি মাইনাস জিরো হবে, টি মাইনাস জিরো হবে। দিলেও যা কথা, না দিলেও তাই কথা। কিন্তু এখানে তো ই টু দি পাওয়ার জিরো না, ই টু দি পাওয়ার -2। এসটা তোর সাথেই থাকবে। ফলে যেখানে যেখানে টি থাকবে এখন শুধু টি বসালে চলবে না, T-2 বসাতে হবে। ইউ অফ টি বসানোর কথা ছিল, বাট T-2 বসাতে হবে। একইভাবে 1/s² করলে টি, বাট এ বলতেছে -4 আকারে বসাও, ইউ অফ টি বসাতে হয়, এ বলতেছে -4 আকারে বসাও। বুঝতে পারছেন? বুঝছি বুঝছি। আর যদি ই টু দি পাওয়ার না থাকে, তাহলে আমরা মাইনাসের ঝামেলায় যাব না। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। ওকে। নেক্সট প্রশ্নে বলতেছে যে এই জিনিসটার আসলে মান কত, মানে ওয়াই অফ। নর্মালি এই ডিসক্রিট সিগনালে এইটা দ্বারা বোঝায় যে এইটার সাথে এইটার কনভলিউশন করলে যা আসে তাই, এটা তো সাম বোঝায় যাচ্ছে। তাহলে এই জিনিসটার মানে বোঝাবে যে এইটার সাথে এটার কনভলিউশন, এটার সাথে এটার কনভলিউশন, ডিসক্রিটের ক্ষেত্রে। আর এটা বলতেছে যে দুইটা যে কনভলিউশন আমরা পেলাম সেটাকে সাম করে দাও, দিলে আমরা ওয়াই অফ এন পাবো। তাহলে ওয়াই অফ এন মানে কত? এক্স অফ এন convolution of delta of n plus x of n convolution of delta n minus 1। ডেল্টার একটা প্রপার্টি আছে, কনভলিউশন প্রপার্টি, যে কোনো সিগন্যালকে, সে যেই সিগন্যালই হোক না কেন, আমি যদি ডেল্টার সাথে কনভলিউশন করাই, তাহলে আমাদের আউটপুট হয় হচ্ছে এটা। তার মানে, আচ্ছা এখানে টির ক্ষেত্রেও সত্য, এন এর ক্ষেত্রেও সত্য, বা যেহেতু আমরা এন করতেছি এন এ লিখি। এটা যদি টি হতো T-কে, তাহলে এটা T-কে আসতো। তার মানে আমরা যে কোনো সিগন্যালকে যদি ডেল্টার সাথে কনভলিউশন করা, এই প্রপার্টি গুলা কিন্তু মুখস্থ রাখবে না, কারণ এগুলো পরীক্ষার খাতায় আমাদের কিন্তু কাজে লাগবে। কারণ অনেক সময় প্রত্যেকটা যদি প্রমাণের দিকে যাইতে যাই, ম্যাথ কিন্তু আমরা করে আসতে পারবো না। আমাদের আসলে মুখস্থই রাখা লাগবে সত্য হিসাবে। ডেল্টার আরো কিছু প্রপার্টি আছে, আমি যে থিওরি ক্লাস যখন দেখাইছিলাম ওইখানে কিন্তু দেওয়া আছে, ওইগুলো একটু দেখে নিন। তাহলে দেখেন, এইটা যদি আমি অ্যাপ্লাই করি এখানে, ইজিলি ওয়াই অফ এন এর মান বের করে ফেলতে পারবো। এটার সাথে কনভলিউশন যদি করি, মানে মূল কাহিনীটা কি হচ্ছে, মূল কাহিনী হচ্ছে এক্স এর ভেতরে ডেল্টার ভেতরের জিনিস চলে আসবে, এই জিনিসটা মুছে ফেলবো, এখানে যা আছে তাই বসাই দেবো। তাহলে এক্স অফ এন এর সাথে এটা যদি করি, এর ভেতরে যা আছে এইটা ধরে এখানে বসাই দেবো, তার মানে এটা এক্স অফ এনই থাকবে। এইটা মুছে দেব, এখানে যা আছে এখানে ধরে বসাই দেব, এইটা চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে এইটার আর শর্ট কিছু নাই, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা কি ক্লিয়ার?
জি ভাই। Okay. তাহলে এই পর্যন্তই করেন মোটামুটি কমিউনিকেশন সিগন্যালের গুলা। আর এইটা আমি দেখি, এটা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসের সাথে আমি কি করে দেখাই দেবো না এটা। এটা আমার মনে হচ্ছে একটু ঝামেলা ঝামেলা লাগতেছে, এতে কনফিউশন হচ্ছে। আমি শিওর না হয় আর এখন আপাতত সলিউশন না দেই, এটা আমি শিওর হয়ে আপনাদের পরবর্তী কোনো একটা ক্লাসে এটা দেখাই দেবো না। আপাতত যতটুকু যেভাবে বললাম ওইভাবে প্র্যাকটিস করতে থাকেন। তবে যাদের পরীক্ষা আছে তারা আপাতত নতুন কিছু দেখার দরকার নাই। বিগত সালটাল গুলো একটু দেখেন যে কি কি পরীক্ষায় আসছে, আর সূত্র টুত্রগুলো একটু দেখে রাখেন। যেহেতু মেশিন পাওয়ার সিস্টেম এখনো হয় নাই আমাদের, মেশিন পাওয়ার সিস্টেম থেকে আমি মনে হয় লাস্ট ক্লাসে কিছু একটা বলছিলাম যে এরকম করবেন, ওইটা ফলো করেন তাহলেই হবে ইনশাল্লাহ। এই সময় কমন বাঁধানোটা মূল বিষয় না, বাট বেসিক বেসিক যে ইয়েগুলা না জানলেই না, সেগুলা এই কয়দিনের ভিতরে একটু রিভাইজ দিয়ে নিন। বাকি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করার ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকের ক্লাস এই ভাই, পর্যন্ত। হ্যাঁ বলেন। ভাই ননের জন্য একটু সিয়া বলেন না, কিছু বলেন না। নন নন কি আসলে করা যেতে পারে, মানে একদম লাস্ট মোমেন্টে। এখন মূল বিষয় যেটা সেটা হচ্ছে বুয়েট আগে নন যথেষ্ট রিপিট করতো। মানে আপনার হচ্ছে কি বলা যায়, বুয়েটের যেসব প্রশ্ন আসতো ওইখান থেকে মোটামুটি ভালোই রিপিট হতো। মানে অনেকগুলাই আসতো যে রিসেন্ট হয়তো কোনো না কোনো প্রতিষ্ঠানে দিছে, ওগুলা রিপিট হতো। বাট ইদানিং বুয়েট আসলে বুয়েট থেকে রিপিট একটু কম করতেছে। মানে আপনি যদি শুধু বুয়েটের প্রিভিয়াস কোশ্চেন পড়ে যান তাহলে কমন বাঁধার চান্স খুবই কম। সেই ক্ষেত্রে আমার যতটুকু মনে হয় যে আপনাদের একটু ডিপ পড়া লাগবে। ডিপ পড়া বলতে একদম ফুল বিসিএস এর মতো এরকম না, কিছু কিছু টপিক একটু ডিপ পড়া লাগবে। বিশেষ করে ধরেন আপনার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, এখান থেকে বুয়েট যেসব টপিক থেকে প্রশ্ন করে বেশি, ওই টপিক গুলো হচ্ছে একটু ডিপ পড়া লাগবে। যেমন বাংলায় মুখস্থ টাইপ অনেক কিছু আছে, কারক সমাস, তারপরে হচ্ছে আপনার ওই যে বানান শুদ্ধিকরণ বা বাক্য শুদ্ধিকরণ, এগুলা কিন্তু বুয়েট সচরাচর দেয়। তো এইখান থেকে আপনাকে জাস্ট বুয়েটের প্রিভিয়াস না পড়ে ওই কোন একটা বিসিএস এর যেসব বইগুলো আছে ওই বই থেকে আপনার পড়া লাগবে। ওই বিসিএস এর বইতে আপনি কিন্তু আরো টপিক পাবেন। যেমন আমি বাংলার কথা বলি তাহলে বুঝতে পারবেন। বাংলাতে দেখবেন যে কিছু কিছু জায়গায় ভাব সম্প্রসারণের এমসিকিউ আছে, ধ্বনি পরিবর্তন, আর কি সব অলংকার, এই সেই হাবিজাবি আরো অনেক টপিক আছে। সব টপিক থেকে নর্মালি প্রশ্ন হয় না, যেগুলা খুবই ইম্পর্টেন্ট টপিক ওই টপিক গুলা একটু ডিপ থেকে পড়া লাগবে। মানে সব পড়ার দরকার নাই, কিন্তু যেই টপিক গুলা পড়তে হবে সেইগুলা ডিপ থেকে পড়া লাগবে। ডিপ বলতে কিরকম, বাজারের যে কোনো একটা বিসিএস বই নেন, ওই বইয়ের দেখবেন যে একটু ইয়ে করে দেওয়া থাকে, অধ্যায়ের শুরুতে কিছু আলোচনা করা থাকে। ওই আলোচনাগুলো একটু পড়েন লাইন বাই লাইন, বা যেরকম বুঝবেন যে এখান থেকে এরকম বোঝার জন্য এই বিষয় আছে। দেন প্রত্যেকটা অধ্যায় শেষে দেখবেন যে বিভিন্ন প্রশ্ন, ওইখানে বিসিএস আছে, তারপরে আপনার হচ্ছে হয়তো বিভিন্ন প্রাইমারি বা আরো বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা টরীক্ষা আছে, ওইগুলার কোশ্চেন থাকে। ওই কোশ্চেন গুলা ভালো করে পড়েন। কয়েকটা আমি একটু বলি, মানে আমার কাছে মনে হয়েছে যে এগুলো ইম্পর্টেন্ট, এমন না যে এইগুলো আসবেই, বাট মনে হয় যে ইম্পর্টেন্ট। যেমন বাংলার ক্ষেত্রে আপনি হচ্ছে ব্যাকরণের কথা যদি আমি বলি একটু শর্টকাট ইয়ের ভেতরে, এখান থেকে হচ্ছে আপনি এই শব্দটা পড়তে পারেন। শব্দ বলতে ওই যে কোনটা কোন ভাষার শব্দ, দেওয়া থাকে পাউরুটি কোন ভাষার শব্দ, অমুক দেশি নাকি বিদেশি বা পর্তুগিজ নাকি সামথিং, এটা দেখতে পারেন। আরো সব থেকে সহজ বা কমনের ভেতরে বলি, কারক বিভক্তি দেখবেন, সমাজ দেখবেন, সন্ধি দেখবেন, বানান শুদ্ধিকরণ বাক্য শুদ্ধিকরণ বললাম। আর শুরুতে একদম দেখবেন যে যে কোনো ব্যাকরণ বইয়ের শুরুতে কিছু আলোচনা আছে যে ভাষার উৎপত্তি, বাংলা ভাষা কার থেকে আসছে, কি হলো না হলো, তারপরে ব্যাকরণের প্রথম ব্যাকরণ কে রচনা করছে, অভিধান কে কোনটা রচনা করছে,
এই টাইপের জিনিসগুলো, এগুলো মনে হয় আপনি হচ্ছে ব্যাকরণের ভিতরে পাবেন, বাংলা ভাষার ভিতরে পাবেন। আর যেই টপিকগুলো প্রথমে বললাম এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ওইগুলো একটু দেখে যান। আসার চান্স, এগুলো আসার চান্স একটু বেশি। মানে একদম শেষ মোমেন্টে কিছু না পড়ার থেকে আমার মনে হয় এগুলো একটু পড়া বেটার। তারপরে বাগধারা, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন যেটা বলে আর কি, এইগুলা একটু ভালো করে পড়তে পারেন আপাতত এই শর্টকাটের ভিতরে বাংলা। ম্যাথের ক্ষেত্রে আপনার হচ্ছে নর্মালি জবে যেই টপিক গুলো আছে সেগুলা দেখতে পারেন। মানসিক দক্ষতার ভিতরে কিছু জিনিস একটু দেখতে পারেন, যেমন ওই যে সিরিজের কোন একটা হয়তো সিরিজ দেওয়া আছে, বলতে পারে যে ওই একটা জিজ্ঞাসাবোধক চিহ্নে মান কত, এটা কিন্তু ইয়ে সিরিজ না, মানে কোনো সাধারণ ধারার বা এইসব সিরিজ না, র্যান্ডম। ওদের ভিতরে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন ইকুয়েশন থাকে বা রিলেশন থাকে, ওইটা দিয়ে বের করতে হয়। তারপরে ওই যে গণনা টাইপ কিছু, কয়টা ত্রিভুজ ম্যাথ আছে, আর কয়টা ইয়ে আছে। তারপরে হচ্ছে আপনার দেখতে পারেন আর একটা র্যাঙ্কিং, এই জিনিসটাও কিন্তু মাঝে মাঝে দেয়। র্যাঙ্কিং পজিশন, যে একটা লাইনে এতজন দাঁড়ানো আছে, বাম দিক থেকে এতজন আছে, দেখবেন ওই র্যাঙ্কিং পজিশন গুলো বিসিএস এর বিভিন্ন মানসিক দক্ষতা বইতে আছে। আর আপনি ইয়েতেও পাবেন, ওই কি বলে, ইন্ডিয়া বিক্সেও পাবেন। ইন্ডিয়া বিক্সে হচ্ছে ওইটা আপনি পাবেন কোন ইয়ের আন্ডারে, এটা একটা নাম আছে ওইখানে, রিজনিং বলে একটা ইয়ে আছে, ওই রিজনিং এর ভেতরে ঢুকলে এগুলা পাবেন। র্যাঙ্কিং পজিশন এগুলা একটু দেখতে পারেন, ঘড়ির অঙ্কগুলা একটু দেখতে পারেন। নাম্বার সিস্টেমটা খুব ভালো করে দেখবেন। এই নাম্বার সিস্টেম কিন্তু আবার ওই ডিজিটালের নাম্বার সিস্টেম না। এখানে হয়তো র্যান্ডম কিছু বলা থাকে যে এর সাথে এত গুণ করলে বা এই করলাম সেই করলাম কত হবে বা ইত্যাদি। পার্সেন্টেজটা ভালো করে দেখতে পারেন। তারপরে হচ্ছে আপনার ওই যে জনসংখ্যার বৃদ্ধির, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই টপিক গুলা। সেট ফাংশন এগুলা একটু দেখতে পারেন। মোটামুটি কমন যেগুলো আর কি লাগে, এগুলো একটু দেখতে পারেন। তবে ডিপিডিসি তে নন ডিপার্টমেন্ট খুব বেশি দেখার দরকার নাই, কারণ এখানে কিন্তু ম্যাক্সিমাম 20 থেকে 25 মার্ক আসতে পারে, এর বেশি কিন্তু আসার চান্স নাই। ওখানে কিন্তু ডিপার্টমেন্টই বেশি, সেই হিসাবে করতে পারেন। ডেস্কতে হয়তো নন ডিপার্টমেন্ট বেশি আসতে পারে। আর কি থাকলো, সাধারণ জ্ঞান অ্যাজ ইউজুয়াল। এখানে একটু রিসেন্ট গুলা খুব ভালো করে করান, কারণ বুয়েট কিন্তু রিসেন্ট থেকে মোটামুটি ভালোই দেয়। বিশেষ করে যখন যে যুদ্ধ লাগে, কোনো প্রধানমন্ত্রী যদি হয়, এই টাইপের জিনিসগুলো কিন্তু বুয়েট বেশ দেয়। তারপরে রিসেন্ট কোনো খেলা হইলে, আপকামিং কোনো খেলা আসলে, কোথায় কোন খেলা আর কি অনুষ্ঠিত হবে, বা কোন মানে সদর দপ্তর কি বলে এই যে বিভিন্ন সংস্থায় যদি রিসেন্ট কেউ জয়েন করে, এই জিনিসগুলা বিশেষ করে ন্যাটোতে ধরেন লাস্ট কারা জয়েন করছে বা এখন সদস্য কতজন, এই রিসেন্ট টাইপের জিনিসগুলো একটু দেখতে পারেন। জনসংখ্যা টাইপ জিনিসগুলা। জুন জুলাইয়ের পরে কিন্তু খুব বেশি পরীক্ষা হয় নাই, তার মানে বাজেট টাজেট এগুলা কিন্তু এখনো অত বেশি দিতে পারে নাই, মানে আমাদের কথা বলতেছে। তো এইগুলা একটু দেখতে পারেন, বাজেটেরই এগুলা, জনসংখ্যার গুলা দেখতে পারেন। আর এমনি নর্মালি সাধারণ জ্ঞানে যা থাকে, বাংলাদেশ, নদী নালা, পাহাড় পর্বত, একটু এই যে মুক্তিযুদ্ধ টাইপ জিনিসগুলা দেখলেন, ভাষা আন্দোলন রিলেটেড বা আরো যা যা আছে। আর একদম প্রাচীন জিনিসগুলো টুকটাক একটু দেখে রাখতে পারেন, যে কোত্থেকে বাংলাদেশের উৎপত্তি ইত্যাদি ইত্যাদি। জিকে গেল। আন্তর্জাতিক খুব বেশি দেখা লাগবে না আমার মনে হয়। আন্তর্জাতিক ওই অত ডিপ দেখার চাইতে রিসেন্ট পড়াই ভালো, কারণ দুইটা মিলায় আসে তো। প্রচলিত কিছু দিলেও খুব বেশি হয়তো দেওয়ার চান্স থাকে না, রিসেন্টলি একটু বেশি চান্স থাকে। ওই যে যেটা বললাম যে কাদের সাথে কাদের যুদ্ধ হয়েছে ইত্যাদি ইত্যাদি, ওইগুলো ওই রিসেন্টের ভিতরে চলে আসবে। পাওয়ার সেক্টরটা একটু দেখেন, বিশেষ করে যার পরীক্ষা তারটা দেখবেন, পিডিবিরটা একটু দেখতে পারেন। পাওয়ার সেলের ওই যে এক নজরে ওই জিনিসটা দেখলে অনেকটা আইডিয়া পাবেন। আর ইংলিশের ভেতরে আপনি হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম মাস্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখতে পারেন, রাইট ফর্ম অফ ভার্ব। তারপরে ওই যে আরেকটা থাকে, এটাকে কি বলে, কি সেন্টেন্স যেন বলে, ছোটবেলায় পড়ছিলাম ভুলে গেলাম। ইফ ইউ কাম আই উইল গো, এই টাইপের কিছু একটা আছে, ওর একটা সুন্দর হচ্ছে ঠিক আছে, টাইটেল আছে। কন্ডিশনাল হ্যাঁ, সেন্টেন্স। কন্ডিশনাল, এইগুলো একটু পড়তে পারেন।
আর মুখস্থ টাইপ গুলো অবশ্যই যে, আর এই বলে অ্যান্টোনিম সিনোনিম তো বললাম। ইরর, মানে কোন একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডের বানান শুদ্ধিকরণ, যেটা ইংলিশেও কিন্তু এরকম আছে। প্লাস বাগধারা, ইংলিশের যে আছে প্রভার্বস আছে, ওইগুলা পড়তে পারেন। আর মোটামুটি নিয়ম, আর্টিকেল, ভয়েস টয়েস, এইগুলা টুকটাক নিয়ম দেখে রাখেন এই। আর ডিপার্টমেন্ট যেরকম পড়তেছেন এগুলো একটু রিভাইজ দিয়ে যান, ইনশাল্লাহ এই শর্ট টাইমে আসলে এর বেশি আপনি ওইরকম খুব ডিপ পড়ার টাইম পাবেন না। বাট যেটা বলতেছি, পরীক্ষার শেষে টপিক বাছাই করে একটু ডিপ পড়েন। কারণ এখন আগের মতো, যেমন আগে শুধু ডায়াগোনাল পড়লে অনেক কমন পাওয়া যাইতো, কিন্তু এখন আসলে শুধু ডায়াগোনাল পড়ে আমার মনে হয় না খুব একটা ভালো কিছু পড়া যাবে। ওইগুলা পাশাপাশি পড়তে পারেন ভাই অবশ্যই, ডিএনসি, প্রিভিয়াস দেখলে একটা আইডিয়া পাবেন। হ্যাঁ বলেন। ভাই ডিএনসিসি কি বই ইয়া প্রশ্ন মিসড করবে নাকি নিজেরা নেবে? কিসে কিসে? নর্থ সিটি কম্পারেশন ডিএনসিসি। ও আচ্ছা আচ্ছা, ওর বাইরের কি হয়, মানে বাইরে যদি কেউ পরীক্ষা নেয়, ওদের পরীক্ষার আসলে ওইরকম ভাব বোঝা একটু মুশকিল। আর ওদের মানে ম্যাথ হয়তো একদম খুবই বেসিক টাইপের ম্যাথ দেয়, যেগুলো সবাই পারবে। হয়তো ধরেন একটা কেভিএল টাইপ ম্যাথ দিল, ইলেকট্রনিক্স এর হয়তো ডায়োড টায়োড দিয়ে একটা কিছু বের করতে দিল, যেগুলো হুবহু হয়তো আপনি বয়েল স্টেট বা এই টাইপ কোন একটা বইয়ে পেয়ে যাবেন। আর বাকি ওই থিওরিক্যাল টাইপ জিনিসই বেশি দেয়। বাংলাতে হয়তো ছোটখাটো কিছু ভাব সম্প্রসারণ টাইপ কিছু দিল বা এসে। এটা কি নিজেরা নেবে ভাই? অনেকে বলতেছে মিসড নিবে। এখন এটা পরীক্ষার আমি সেন্টার তো শিওর না, পড়ছে হচ্ছে কিন্তু ইয়াতে, মূল বিষয় স্কুলে হচ্ছে পড়ছে। যে এমআইএসটি যদি নিত, মানে আমি যতগুলা এমআইএসটি ডিরেক্ট এক্সাম দেখছি, ওরা নিজেদের প্রতিষ্ঠানেই নেয় বেশি। তো বাইরে তো আসলে দেওয়ার কথা না। এখন নিতেও পারে, আমি শিওর না, না জেনে ওরকম বলা ঠিক না। হয়নি। এখন কাহিনী হচ্ছে যে যেই কথা আমি বললাম, এটা নিজেদের জন্যও খাটে, এমআইএসটির জন্যও খাটে। এমআইএসটিও দেখা যায় যে ঘুরে ফিরে এই টাইপের কোশ্চেনই করে। মানে এইটার জন্য আসলে আপনার একটু ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু ভালো থাকা দরকার, তাহলে ভালো করতে পারবে। এইভাবে একটু পড়েন, শর্ট টাইমে যাই হয় আর কি। আচ্ছা তাহলে পড়তে থাকেন, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী টপিক নিয়ে আলোচনা করা হবে।